আইনজীবী সাইফুল হত্যার প্রধান আসামি গ্রেপ্তার। আওয়ামী লীগ নেতা ছুরিকাঘাতে যুবদল নেতার স্ত্রী সহ কয়েকজন আহত। হিলি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় নাগরিক আটক। ভারত ও মিয়ানমার থেকে 898 কোটি টাকার চাল কিনবে সরকার। এবং সর্বশেষ জানাবো, আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ মাঠে নেই, আল্লাহর ওয়াস্তে এ কথা মন থেকে সরিয়ে দিন, বলছেন তারেক রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আইনজীবী সাইফুল হত্যার প্রধান আসামি গ্রেপ্তার। চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে 11:15টার দিকে ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে। চট্টগ্রাম বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার মৃতধারী ছেলে চন্দনের ট্রেন থেকে নেমে তার ভৈরবের মেথরপট্টিতে অবস্থিত শ্বশুরবাড়িতে যাওয়ার কথা ছিল। তিনি মামলার 1 নম্বর আসামি বলে পুলিশ জানায়। বর্তমানে চন্দনকে ভৈরব থানা হেফাজতে রাখা হয়েছে। ওসি মোহাম্মদ শাহিন মিয়া জানান, ঘটনার পর মামলা হলে প্রধান আসামি চন্দনকে ধরতে চট্টগ্রাম ডিবি গত 2 দিন ধরে ভৈরবে অবস্থান করছিল। ডিবি জানতে পারে আসামি চন্দনের শ্বশুরবাড়ি ভৈরব এলাকায়, কিন্তু ডিবি তার খোঁজ পাচ্ছিল না। তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে তিনি ভৈরবে অবস্থান করছেন। পরে এই খবর আমাদেরকে জানানো হলে পুলিশ সন্ধ্যার পর থেকে ভৈরব রেল স্টেশনে অবস্থান নেয়। রাত 11টার দিকে ওসি শাহিন মিয়া নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে রেল স্টেশন এলাকা থেকে আটক করতে সক্ষম হয়। ওসি আরো বলেন, চন্দন ট্রেনে চট্টগ্রাম থেকে রওনা হয়ে রাত 7:30টায় ভৈরব রেল স্টেশনে নামেন। তার শ্বশুরবাড়ি ভৈরবের মেথরপট্টিতে। ট্রেন থেকে নেমে তিনি স্টেশনে ঘোরাঘুরি করছিলেন। তার ইচ্ছে ছিল রাত গভীর হলে শ্বশুরের বাসায় আশ্রয় নেবে। এরই মধ্যে আমরা তাকে গ্রেপ্তার করি। বর্তমানে থানা হেফাজতে তাকে রাখা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশকে অবগত করা হয়েছে। পুলিশ চট্টগ্রাম থেকে আসলেই তাকে হস্তান্তর করা হবে। আওয়ামী লীগ নেতার ছুরিকাঘাতে যুবদল নেতার স্ত্রী সহ কয়েকজন আহত। রাজধানীতে এলজি শোরুমে এক নারী গ্রাহককে হেনস্থা, মারধর করা সহ কয়েকজনকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। পশ্চিম শেওড়াপাড়ার ওই শোরুমে এই হামলার ঘটনা ঘটে। থানায় মামলা হলে পুলিশ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াসউদ্দিন। হামলার শিকার ভুক্তভোগীরা জানান, হেনস্থার শিকার মাইমুনা আক্তার নামে এক গৃহবধূ কিস্তিতে 1,30,000 টাকা এলজির শোরুম থেকে 2টি ওয়াশিং মেশিন কেনেন। এর মধ্যে কিস্তিতে 65,000 টাকা এবং সাইফুলের সঙ্গে তার স্বামীর ব্যবসায়িক লেনদেনের মাধ্যমে 65,000 টাকা পরিশোধ করেন। তবে কিস্তির 65,000 টাকা এলজির হেড অফিসে জমা করা হলেও বাকি 65,000 টাকা সমন্বয় করেননি সাইফুল। এ নিয়ে কথা কাটাকাটির জেরে দুপুরের দিকে শোরুমের মধ্যে ক্রেতা মাইমুনা আক্তারকে মারধর ও হেনস্থা করেন সাইফুল ও তার কর্মচারীরা। এই খবর জানতে পেরে মাইমুনার স্বামীর দোকানের কর্মচারীরা ছুটে এলে তাদের মধ্যে অতিকুল ইসলাম নামে একজনকে শোরুমের এন্ট্রি কাটা দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল যুবলীগ ক্যাডার জাহিদের ক্যাশিয়ার হিসেবে পরিচিত। 2013 সালে 5ই মে মতিঝিলের শাপলা চত্বর হেফাজতের সমাবেশে প্রকাশ্যে গুলি করে প্রথম আলোচনায় আসেন জাহিদ। এরপর মিরপুরে ত্রাসের রাজত্ব কায়েম করেন। অভিযুক্ত সাইফুল আওয়ামী লীগের সময় জাহিদের পরিচয় দিয়ে মিরপুর এলাকায় নানা অপকর্ম শুরু করেন, যা এখনো অব্যাহত রয়েছে। ভুক্তভোগী মাইমুনার স্বামী স্থানীয় যুবদল নেতা মিলন বলেন, সাইফুল আওয়ামী লীগ আমলে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন, এখনো বহাল তবিয়তে রয়েছেন। হিলি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় নাগরিক আটক। দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে আব্দুর রহমান নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আটক আব্দুর রহমান ভারতের বিহারের আরারিয়া জেলার ঘুরনা থানার বাবাবুয়ান গ্রামের তারজুমানাল হকের ছেলে। হিলি আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার শাহাদাত হোসেন বলেন, বিকেলে বিজিবির একটি টহল দল সীমান্ত এলাকা টহলরত অবস্থায় তাকে আটক করে। পরে তাকে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন। তার কাছে বৈধ কোনো কাগজপত্র না থাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে রাত 10:30টায় হাকিমপুর থানায় মামলা দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সীমান্তে বিজিবির সতর্ক অবস্থা রয়েছে বলেও জানান তিনি। ভারত ও মিয়ানমার থেকে 898 কোটি টাকার চাল কিনবে সরকার। ভারত ও মিয়ানমার থেকে 1,50,000 মেট্রিক টন সিদ্ধ ও আতপ চাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে 1 লাখ টন আতপ চাল ও 50,000 টন সিদ্ধ চাল রয়েছে। এতে মোট ব্যয় হবে 898,62,00,000 টাকা। বৈঠক সূত্রে জানা গেছে, সরকার টু সরকার পর্যায়ে মায়ানমার রাইস ফেডারেশন থেকে
মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। খাদ্য মন্ত্রণালয়ের আওতায় খাদ্য অধিদপ্তরের জন্য এ আতপ চাল কেনা হয়। এতে ব্যয় হবে 618 কোটি টাকা। প্রতি মেট্রিক টন চালের দাম পড়বে 515 মার্কিন ডলার। অন্যদিকে 2024-2025 অর্থ বছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ 03 এর আওতায় 50,000 মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। খাদ্য মন্ত্রণালয়ের আওতায় খাদ্য অধিদপ্তর ভারতের পশ্চিমবঙ্গের মন্ডল স্টোন প্রোডাক্ট লিমিটেডের কাছ থেকে এ চাল কেনা হবে। এতে প্রায় ব্যয় হবে 280,62,লাখ টাকা। প্রতি মেট্রিক টন চালের দাম পড়বে 467.70 মার্কিন ডলার। আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ মাঠে নেই, আল্লাহর ওয়াস্তে এ কথা মন থেকে সরিয়ে দিন, বলছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের সতর্ক করেছেন। তিনি তাদের উদ্দেশ্যে বলেছেন, কেউ যদি মনে করেন আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ আমরা যাদের ভাবতাম তারা মাঠে নেই বা মাঠে দুর্বল, আল্লাহর ওয়াস্তে এ কথা মন থেকে সরিয়ে দিন। আগামী নির্বাচন অনেক কঠিন হবে। বিএনপির নেতাকর্মীদের জনগণের সঙ্গে হতে আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আপনারা জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সঙ্গী হন। আপনাদের আচরণ, চলাফেরা, কথাবার্তা পরিবর্তন করতে হবে। আমরা বিশ্বাস করি না নিশিরাতে নির্বাচনে, ব্যালট চুরির নির্বাচনে। আমরা বিশ্বাস করি জনগণের ম্যান্ডেটে। আমরা সেই নির্বাচনে বিশ্বাস করি যেখানে মানুষ লাইনে দাঁড়িয়ে স্বচ্ছভাবে, সুন্দরভাবে, নিরাপদে, নিরাপত্তার সঙ্গে ভোট দেবে। সেটা অর্জন করতে হলে আপনাদের অনেক কিছু পরিবর্তন করতে হবে। তিনি বলেন, 5ই আগস্টের পর কিছু কিছু সহকর্মীর মনে অদ্ভুত একটি অনুভব এসেছে যে আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছি। আমি বলতে চাই, আমরা সরকার গঠন করিনি, সরকারি দলে আছে, এখনো বিরোধী দলেই আছি। যেসব সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন আচরণের জন্য দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রশিক্ষণ গ্রহণকারী নেতাদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, যদি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ মাঠে থাকতো বা থাকতে পারতো, সেক্ষেত্রে নির্বাচন যতটা কঠিন হতো তার চেয়েও আগামী নির্বাচন আরো কঠিন হবে। এখানে অনেক ষড়যন্ত্র চলছে, অনেক অদৃশ্য শক্তি কাজ করছে। আপনি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিনিধি, আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। আপনি ছাত্রদল, যুবদল, মহিলা দল কিংবা স্বেচ্ছাসেবক দল যাই হন না কেন, আল্লাহর রাস্তায় এটা একটু চিন্তা করুন যে বহু ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র যদি উপড়ে ফেলতে হয় তাহলে আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে, আমাদের ধৈর্যশীল হতে হবে, আচরণ সেরকম হতে হবে। নেতাকর্মীদের কিছু কিছু ঘটনায় দল ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে বিএনপির শীর্ষ নেতা বলেন, আপনারা প্রত্যেকে বিএনপির প্রতিনিধি। মানুষ আপনাদের চেনে বিএনপির একজন নেতা কিংবা কর্মী হিসেবে। আপনি যুবদল, ছাত্রদল কিংবা তাঁতি দল যাই হন না কেন, সবাই আপনাদের চেনে বিএনপির প্রতিনিধি হিসেবে। কেন আপনি এমন কিছু করবেন যার জন্য আপনার আচরণের জন্য কিংবা আপনার দ্বারা দল কিংবা দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হবে? কেন আপনি এটা করবেন? আপনার এলাকায় মানুষ তো আপনারই আপনজন, আপনারই স্বজন। দুদিন পর ভোট করতে তো ধানের শীষ নিয়ে আপনি তাদের কাছেই যাবেন। আপনি কোন মুখে তাদের কাছে ভোট চাইবেন? আজ বিতর্কিত কাজ করলে তার কাছে ভোট চাইতে গেলে আপনাকে সেটার জবাব শুনতে হবে। তিনি আরো বলেন, আমরা কেউ ক্ষমতায় যাব না, আপনারা কেউ কিন্তু ক্ষমতায় যাবেন না। আপনারা মানুষের সমর্থন পেলে দেশ পরিচালনার সুযোগ পাবেন। মানুষ আপনাদের ক্ষমতা দেবে না, মানুষ আপনাদের দেশ পরিচালনার সুযোগ দেবে। পার্থক্যটা বুঝতে হবে। ক্ষমতা ছিল পলাতক স্বৈরাচার, ওরা জনসমর্থন নিয়ে দেশ পরিচালনার সুযোগ পায়নি। ক্ষমতা দখল করে ক্ষমতায় ছিল। আমরা দেশ পরিচালনার সুযোগ পেতে চাই জনগণের সমর্থন নিয়ে। বিএনপির ঘোষিত 31 দফা রাষ্ট্র কাঠামো সংস্কার প্রস্তাব প্রসঙ্গে তারেক রহমান বলেন, এই 31 দফা প্রথমে ছিল 27 দফা, পরে সেটা 31 দফা হয়েছে। কারণ বাংলাদেশে পলাতক স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনরত যতগুলো দল ছিল সকল দলের মতামতের ভিত্তিতে পরবর্তী সময়ে আমরা 31 দফা দিয়েছি। তাহলে আমরা বলতে পারি এটি বাংলাদেশের কম বেশি প্রায় সকল ডেমোক্রেটিক দলের সম্মিলিত প্রস্তাবনা, যার মধ্যে আগামী দিনের দেশ নিয়ে পরিকল্পনা, লক্ষ্য, উদ্দেশ্য সবকিছুই কম বেশি আছে। এটি কোনো ধর্মীয় গ্রন্থ নয় যে এখানে চেঞ্জ করা যাবে না। অবশ্যই চেঞ্জ করা যাবে। কারো যদি কোনো প্রস্তাব থাকে আমাদের পাঠালে, সেখানে যদি ভালো কিছু থাকে তাহলে আমরা গ্রহণ করব। 31 দফা জনগণের কাছে পৌঁছানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, 31 দফা আমরা যদি শুধুমাত্র এখানে উপস্থিত 859 জনের মধ্যে রেখে দিই তাহলে কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য সাধন হবে না। আমরা দেশ এবং দেশের মানুষের জন্য ভালো কিছু করতে চাই, এটা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এই 31 দফার মাধ্যমে আপনার নেতাকর্মীদের জন্য কিছু লক্ষ্য উদ্দেশ্য নির্দিষ্ট করে দিয়েছি। বিএনপির পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি বলেন, অতীতে আমরা শুনেছিলাম একটি দলের একজন নেতা ভারত থেকে এসে বলেছিলেন তারা তাদের রিকোয়েস্ট করে এসেছে যে কোনো মূল্যে তাদের ক্ষমতায় রাখতে হবে। আমরা বিএনপি আমরা এসব বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আমাদের ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। সেই জনগণের সমর্থন নিয়ে আমরা দেশ পরিচালনা করতে চাই। আমরা জনগণের কাছে যেতে চাই, জনগণের দুয়ারে যেতে চাই, জনগণকে বলতে চাই দয়া করে আমাদের দেশ পরিচালনার সুযোগ দিন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পাচার করা টাকা ফেরত আনার বিষয়ে তারেক রহমান বলেন, আন্তর্জাতিক কিছু ফোরাম আছে, জাতিসংঘ, ওয়ার্ল্ড ব্যাংক সহ আরো কিছু ফোরাম আছে।
অবশ্যই তাদের সহায়তায় আমরা নেব। ভারতের যেসব আরো সংস্থা আছে তাদের সঙ্গে কথা বলবো। আমার দেশের সম্পদ, দেশের মানুষের সম্পদ যে বা যারাই এনে দিতে পারবে আমরা তাদের সঙ্গে কথা বলবো। জ্বালানি খাতে লুটপাটের বিষয়ে তিনি বলেন, আমাদের এনার্জি সেক্টরকে স্বৈরাচার জাস্ট লুটপাটের উদ্দেশ্যে ব্যবহার করেছে। এই সেক্টরটাকে এমন একটা অবস্থায় নিয়ে গেছে, এটার খেসারত এদেশের মানুষকে দিতে হচ্ছে। প্রত্যেকটা মানুষকে এর খেসারত দিতে হচ্ছে। জ্বালানি শক্তি এমন একটা শক্তি, এটা খুবই মূল্যবান। এটা ব্যবহার করে ফেললে আর রিটার্ন পাচ্ছেন না। আমরা প্রাকৃতিক গ্যাস ব্যবহারের জন্য বাফেক্সকে কোনো সুযোগ দেওয়া হতো না। এর পরিবর্তে বিদেশ থেকে 2 গুণ 3 গুণ দামে এলএনজি গ্যাস কিনে আনা হয়েছে, কয়লা কিনে আনা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।